আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। তো লাইভের শুরুতেই বরাবরের মতো একটু কমেন্ট করে জানাবেন সব কিছু ঠিক আছে কিনা, কথা বোঝা যাচ্ছে কিনা। তারপর আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমরা মূল আলোচনায় চলে যাব, একটু কমেন্ট করে। দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিন সব কিছু ঠিক আছে কিনা। ইসরাত জাহান সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। দ্রুত একটু জয়েন দিন। আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু জানান, এক দুজন একটু কমেন্ট করে জানান কথা বোঝা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। ইসরাত কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ইসরাত? হাবিবা ইমো ক্লিয়ার স্যার, ওকে থ্যাংক ইউ। দ্রুত একটু জয়েন দেন, দ্রুত জয়েন দেন। হ্যাঁ, আমরা 1-2 মিনিটের মধ্যেই আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। আজকে হচ্ছে আমাদের শতকরার তৃতীয় ক্লাস। শতকরার উপরে 2টি ক্লাস নেওয়ার কথা ছিল কোর্স পরিকল্পনায়, কিন্তু আমার পড়ানোর স্বার্থে যেন রিল্যাক্সে আপনারা বুঝতে পারেন সেই জন্য আমি 3টি ক্লাস নিয়েছি। কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে 60+ লাইভ ক্লাস বলেছি, সেখানে 60, 65 প্রয়োজনীয় 70 হোক, কোনো সমস্যা নাই। আমরা চাপ নিব না, রিল্যাক্সে শিখবো। ওকে। তারপর হচ্ছে সালিহিন বলছে জি বোঝা যাচ্ছে, থ্যাংক ইউ। সাগর হাসান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে রিপা ইসলাম, তারপর হচ্ছে সাদ্দাম হোসেন, মামুন ভাই, খালিদ হাসান, রিপা ক্লিয়া, দীপা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে অলরেডি প্রায় 40-এর মতো জয়েন করে ফেলেছে। দ্রুত দ্রুত আপনারা দ্রুত একটু জয়েন করুন। 1 মিনিট আগে আসছি আমরা, 1 মিনিট আমাদের ভাই বোনদের জন্য একটু ওয়েট করব, কারণ 1 মিনিট আগে আসছি তো। 9:30-র 1 মিনিট আগে আসছি, এখন 9:30 বাজে। আমরা হচ্ছে 32-এ শুরু করব। হ্যাঁ, আমাদের পড়াশোনা। এই ফাঁকে আপনারা আমাকে বলেন যে আপনাদের পড়াশোনা কেমন চলছে। হ্যাঁ, গণিতের যেই গত 16টা লেকচার কার কার দেখা হয়েছে। মৌমিতা মৌ কমেন্ট করেছেন, দোয়া করবেন স্যার, আজকে থেকে আমার প্রথম ক্লাস শুরু, কুষ্টিয়া থেকে বলছি। থ্যাংক ইউ মৌমিতা। আজকে আপনি আমার 17 নম্বর ক্লাসটা করছেন, মৌমিতাকে উদ্দেশ্য করে বলছি। এই ক্লাসটা করছেন, এটা বোনাস ক্লাস, কিন্তু আপনি ক্লাস শুরু করবেন ক্লাস 1 থেকে, লেকচার 1 থেকে শুরু করবেন। লেকচার 1 থেকে শুরু করবেন, লেকচার 1 থেকে 16 পর্যন্ত করবেন ধারাবাহিকভাবে, তাহলে বেসিকটা গ্রো করবে আস্তে আস্তে। কারণ মাঝখান থেকে হইলে অনেক কিছু বোঝা যাবে না। যেমন হচ্ছে আজকে শতকরার ক্লাস, আমি দেখা গেছে অনেক ক্ষেত্রে দেখা মাত্র শতকরা বের করে ফেলবো। এখন দেখা গেছে যে আপনি মাঝখানে হয়তো ভাবতে পারেন যে স্যার দেখা মাত্র বের করে ফেললো, আমি তো বুঝতেছি না। কিন্তু কিভাবে শিখলে দেখা মাত্র শতকরা বের করা যায় সেটা ক্লাস লেকচার 2 এবং 3-এ শিখিয়েছি। বুঝতে পেরেছেন মৌমিতা, ব্যাপারটা বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে মিথু বলছে আসসালামু আলাইকুম, আমার আজকে থেকে প্রথম ক্লাস, থ্যাংক ইউ। হ্যাঁ, যারা নতুন জয়েন করেছেন তারা লাইভ ক্লাস করেন, পাশাপাশি ক্লাস 1 থেকে করতে থাকেন। ঠিক আছে, 1 থেকে করতে থাকেন, কোনো সমস্যা নেই। তো আমাদের সাথে 54 জন ভাই বোন অলরেডি লাইভে জয়েন করে ফেলেছেন। হ্যাঁ, নূরে আলম স্যার আজকে থেকে আমিও নতুন, কিশোরগঞ্জ থেকে। কোনো সমস্যা নাই, নতুন বলতে কিছু নেই, পড়তে হবে, চর্চা করতে হবে। ঠিক আছে। রুকনুজ্জামান তুহিন স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনারা প্রতিটা ক্লাস কমে 2বার দেখবেন, কমে 2বার। কারণ অনলাইনে এই সুবিধাটা আছে, আপনি যদি 10,000 টাকা দিয়ে যদি অফলাইন কোচিংয়ে ভর্তি হন, একটা অঙ্ক 2বার দেখার সুযোগ নাই, একটা অঙ্ক 2বার দেখার সুযোগ নাই। কিন্তু এই অনলাইনে সেই সুযোগটা আছে, প্রতিটা অঙ্ক আপনি 2বার দেখবেন, প্রতিটা ক্লাস 2বার দেখবেন। জি স্যার, অলরেডি আমার আপনার সবগুলো ক্লাস দেখা হয়ে গেছে। মৌমিতা গ্রেট গ্রেট,
তা মানে সবগুলো ক্লাস দেখে আজকে লাইভে জয়েন করেছেন, থ্যাংক ইউ। স্যার আমিও নতুন, আশরাফুল ইসলাম। ঠিক আছে, নতুনদের জন্য একটাই পরামর্শ, লাইভ ক্লাস করেন সমস্যা নাই, কিন্তু ক্লাস 1 থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো শেষ করবেন আগে। আচ্ছা আলাউদ্দিন, আমিও প্রথম স্যার নোয়াখালী থেকে। নোয়াখালী তো আমার একটা প্রিয় জায়গা, আমার পড়াশোনা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আলোর দিশারি, কুমিল্লা হোমনা থেকে। থ্যাংক ইউ। ইসরাত স্যার শুরু করুন। হ্যাঁ ঠিক আছে, শুরু করে দিচ্ছি। ওকে, আচ্ছা খেয়াল করেন, কোনো পরীক্ষার্থী কোনো পরীক্ষায় কোনো পরীক্ষার্থীর, এটা হবে কোনো পরীক্ষার্থীর এত পার্সেন্ট ছাত্র ইংরেজিতে পাশ করেছে। ইংরেজিতে ফেলের সংখ্যা মোট 75 জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত? ঠিক আছে, কোনো পরীক্ষার্থীর, মনে করেন যে যারা পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে 85 জন ছাত্র ইংরেজিতে ফেল করেছে, পাশ করেছে, ইংরেজিতে পাশ করেছে, ইংরেজিতে ফেলের সংখ্যা 75 হলে শিক্ষার্থীর সংখ্যা কত? দেখি তো, শতকরার অঙ্ক তো করিয়েছি, দেখি আপনি কতটুকু পারেন। কুমিল্লা চান্দিনা থেকে বলছি। চান্দিনা কোন ইউনিয়ন জানাবেন আপনি? চান্দিনা কোন ইউনিয়ন জানাবেন? চান্দিনা আমার শ্বশুরবাড়ি। চান্দিনা কোন ইউনিয়ন জানাবেন, হ্যাঁ বেলা শেষে। ফিরোজ খান কলকাতা থেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। খেয়াল করেন, আচ্ছা যদি 85% পাস করে, খেয়াল করেন ভাই যুক্তিটা কি, যদি 85% পাস করে তাহলে ফেল করে কয় পার্সেন্ট বলেন তো? এটা তো ফেইলের সংখ্যা, তাই না? তাহলে 85% পাস করলে ফেল করেছে কয় পার্সেন্ট? ফেল করেছে মোট তো 100%, তাই না? মোট 100%, তাহলে 85% যদি পাস করে তাহলে ফেল করেছে 15%, তাই না? আর এই 15% সমানই 75, তাহলে আমরা এটা লিখতে পারি যে 15% সমান হচ্ছে 75, তাহলে 1% সমান কত হবে? কমবে। তাহলে মোট পরীক্ষার্থী মানে 100%। আচ্ছা, এইটা ছিল 1%-এর জন্য, 15/75। এখন 1%-এর জন্য কমছে, 100%-এর জন্য বাড়লে গুণ। আচ্ছা দেখেন, এখন যদি আমি কাটাকাটি করি, এই যে এটা কাটলে হচ্ছে 5 15 75, আর 5 আর 100 গুণ করলে হচ্ছে 500। 5 1 গুণ করলে হচ্ছে 500। বেলা শেষে মইসেল কোন গ্রাম? কমন পড়ছে, মইসেল ইউনিয়নই হচ্ছে আমার শ্বশুরবাড়ি, চান্দিনা মইসেল ইউনিয়ন। ফিরোজ খান কমেন্ট করে ফেলেছেন 500। রিপা 500। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন যে এই 75 জন ফেল করেছে, হ্যাঁ, তার মানে এই মানে পার্সেন্টেজের হিসেবে 15% ফেল করছে, তাহলে 15% মানেই 75, তাহলে 1% কমবে আর 100% বাড়বে, তাহলে 1% যখন কমছে ভাগ দিছি, 100% যখন বাড়ছে গুণ দিছি, এটা পেয়েছি। তাই এটা অন্যভাবে একটু চিন্তা করতে পারেন, কিভাবে? খেয়াল করেন, মানে ফেল করছে 75, মানে 15%, তার মানে 100 জনের ভিতরে কয়জন ফেল করছে? 15 জন, তাই না? তার মানে যখন 15 জন ফেল করে তখন মোট শিক্ষার্থী কত? 100 জন। তাহলে এটা লিখতে পারেন, যখন 15 জন ফেল করে, 15% ফেল মানে কি? 100 জন শিক্ষার্থী থাকলে তার মধ্যে 15 জন ফেল করছে, তাহলে এটা আমি লিখছি, যখন 15 জন ফেল করে তখন মোট শিক্ষার্থী হচ্ছে 100 জন। সুতরাং যখন একজন ফেল করে তাহলে মোট শিক্ষার্থী কম হবে না বেশি হবে? কম হবে। কম হলে এই যে এতজন, সুতরাং যখন 75 জন ফেল করে তখন মোট শিক্ষার্থী কমে না বেশি হবে? বেশি হলে গুণ, এই যে গুণ করে দিলাম। এখন কাটাকাটি করেন, এই যে সেম কাটাকাটি ওইটাই আসছে, 5 এই 5 100 গুণ করলে 500। বুঝতে পেরেছেন? এইভাবেও চিন্তা করতে পারেন, যারা দুর্বল রয়েছেন তারা এইভাবেও চিন্তা করতে পারেন। বুঝতে পেরেছেন? প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের কাছে একটি
অনুরোধ সেটা হচ্ছে কি, আমার পেজে হঠাৎ করে আজকে থেকে একটু রিচ ডাউন যাচ্ছে। তো যারা আমার পেজ বেছে আছেন তারা দয়া করে আমার পেজে একটু যখন যেই পোস্ট কমেন্ট দেখবেন বা একটু ঢুকে সবাই একটু রিয়েক্ট দিবেন আর হচ্ছে কমেন্ট করবেন সবাই, যে দুই একটা পোস্টে প্রতিটাতে রিয়েক্ট দিবেন। পেজটাতে ঢুকবেন, রিয়াজ ইজিমেদ ঢুকে হচ্ছে পেজে ঢুকে কী করবেন, প্রতিটা পোস্টে একটা করে রিয়েক্ট দিলেন, রিয়েক্ট দিয়ে একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন, ঠিক আছে? হঠাৎ করে আজকে কেন যে এটা হয়তো কেউ রিপোর্ট করতে পারে, রিপোর্ট হয়তো কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো আপনাদের একটু সহযোগিতা চাচ্ছি। আচ্ছা, বেলা শেষে স্যার নেট ডিস্টার্বের জন্য শুনতে পারি নাই কোন ইউনিয়নের, বেলা শেষে মইসেল ইউনিয়নই আপনার গ্রামের নাম বলেন। নাজমুল হাসান ভুইয়া, আপনার গ্রামের নাম জানতে চাই। আমার গ্রাম হচ্ছে বামনপাড়া উপজেলায় কুমিল্লা। হ্যাঁ, আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে? রুস্তম স্যার, আমি অবশ্যই করি স্যার, থ্যাংক ইউ। প্রত্যেকে একটু আমাকে আগামী 1 উইক একটু সাপোর্ট দিবেন। হ্যাঁ, এটা হয়তো কেউ মানে ইন্টারন্যাশনালি রিপোর্ট করেছে কি না আই ডোন্ট নো, আল্লাহ তালা ভালো জানে। ওকে, আমরা নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, এটা কি বলছে দেখেন, একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% ছাত্র। সেই ক্লাসের ছাত্রীর সংখ্যা কত? দেখি, দ্রুত বলেন, দ্রুত, একেবারে ইজি, দ্রুত বলবেন। হ্যাঁ, 640 জন ছাত্রছাত্রীর মধ্যে 40% ছাত্র, তাহলে ছাত্রী কয় পার্সেন্ট বলেন তো? 40% যদি ছাত্র হয় তাহলে ছাত্রী কয় পার্সেন্ট? ছাত্রী হচ্ছে 60%, কথা ঠিক কিনা? মোট তো 100%, তাহলে ছাত্রী 60%, তাহলে আমার এই সংখ্যাটা 60% বের করতে হবে। তার মানে এত এর 60%, তাই না? এত এর 60%। এখন আমরা বের করা শিখছি না, পার্সেন্ট বের করা খুব সহজে, যে এই দুইটা সংখ্যা গুণ করব প্রথমে। তো এই দুটো সংখ্যা গুণ করলে কি হয়, এখানে 0 এখানে 0, 2 0। আচ্ছা, তারপরে এই 6 দিয়ে যদি আমি 64কে গুণ দেই, 6 দিয়ে প্রথমে 4কে গুণ দেন, 4 6 24-এর 4 হাতে 2, তারপর হচ্ছে 6 6 36-এর 2 38। এই হচ্ছে আমার গুণের কাছে আসলে। আর শতকরার জন্য হচ্ছে 2 ঘর বামে না দশমিক দেন। তার মানে 640-এ 60% হচ্ছে 384। বুঝতে পেরেছেন? বি। মাহমুদ হাসান বলছে ম্যাথগুলো উঠানোর টাইম দিলে ভালো হতো না। এটা তো ক্লাসের আগের হোয়াইট বোর্ড আর ব্ল্যাক বোর্ডের চক ডাস্টারের ক্লাস না, যে ক্লাসটা হারিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি তোমরা অঙ্কটা তুলে নাও। আপনি এখন বুঝেন, খাতায় না মাথায় নেন, দেন তোলার প্রয়োজন হলে ভিডিও ক্লাসটা আছে, আপনি 100 বার দেখেন, কোনো সমস্যা নাই। এই তোলার মেন্টালিটি থেকে বেরিয়ে আসেন ভাই। এটা তো ওই আগের যুগের আমাদের স্যাররা বলতে তাড়াতাড়ি তোল, এরপরের অঙ্কে যাবো, মুছে ফেলতো। এখন তো এটা কোনো হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই, তাই না? আচ্ছা, মাহমুদ ভাই বুঝতে পেরেছেন? আপনি এখন জাস্ট খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন আমি কিভাবে করছি, কোন ওয়েতে করছি, ঠিক আছে? ওকে, যারা উত্তর করেছেন সবার উত্তরই হয়েছে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এই যে অঙ্কটা খেয়াল করেন, এই অঙ্কটা খেয়াল করেন। একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করতে পারেনি তাদের 12 জন পরীক্ষায় কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কয়জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে? খেয়াল করেন, 18তম BCS সহ অন্যান্য পরীক্ষাটি এসেছে। খেয়াল করেন, মোট যে শিক্ষার্থী আছে বা শিক্ষার্থী, তার মধ্যে 30% হচ্ছে কি, 30% পাশ করেছে। তাহলে ফেল করেছে বা পাশ করেনি কত বলেন? তাহলে পাশ করেনি কত পার্সেন্ট? পাশ করেনি কত পার্সেন্ট? 100 - 30%, তার মানে 70%। ওকে, 70%। আচ্ছা, কেন ফেল করেনি একটা জিনিস দেখেন। কারণ হচ্ছে মনে করেন যে আপনার ক্লাসে 100 জন আছে, আমি বললাম 30 জন ফেল করছে, তার মানে কি বাকি 70 জন মানে
আপনার ক্লাসে 100 জন আছে, বললাম 30 জন পাস করছে, তার মানে কি 70 জন ফেল করছে? এটা বলা যায়? অনেকে আছেন এর মধ্যে পরীক্ষাই দেয় নাই, তো তারা আপনি ফেল ধরবেন কিভাবে? অনেকে তো পরীক্ষাই দেয় না 100 জনের ভিতরে। কথাটা বুঝছেন কিনা? এই জন্য এখানে ফেল করেছে এটা লিখিনি, লিখেছি পাস করেনি, পাস করেনি। হ্যাঁ, মানে পরীক্ষায় দেয়নি, পাস করবে কিভাবে? তারপরে পাস করেনি এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 70%। আচ্ছা, এমন শিক্ষার্থী এখানে কয়জন আছে দেখেন তো? বলছে কি, যারা পাস করতে পারেনি তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন অংশগ্রহণই করেনি। তার মানে এই যে পাস করেনি তাদের সংখ্যাটা কি কি? এই যে 12 যোগ 30, তাহলে মোট কত? 42 জন। বুঝতে পেরেছেন? এই হচ্ছে মোট 42 জন। 42 জন। আর এই 42 জন মানেই তো 70, পাস করতে পারেনি 70%, তার মানে এই 42 জন মানেই 70%। কথা ক্লিয়ার? তার মানে আমি লিখতে পারি যে 70% সমান হচ্ছে 42। আমাকে বের করতে হবে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ, মানে কতজন পরীক্ষার্থী ছিল মোট, মানে মোট পরীক্ষার্থী কতজন ছিল ওই ক্লাসে, ঠিক আছে? তার মানে 100% বের করতে হবে। তাহলে 100%, 1% সমান এত, তাহলে 100%। দেখেন এই শূন্য যদি কাটেন আর 7 দিয়ে যদি 42-এ কাটেন হচ্ছে 6, তাহলে 6 এখানে একটা শূন্য আছে, 60। বুঝতে পেরেছেন? এটা বুঝতে পেরেছেন কিনা দ্রুত কমেন্ট করেন। উত্তর হবে 60, উত্তর হবে 60। হ্যাঁ, রিপা আক্তার 60, ইসরাত 60। বুঝতে পেরেছেন? ষাট ক্লিয়ার, ওকে ঠিক আছে। এরপরের অঙ্কে যাচ্ছি। খেয়াল করেন, বার্ষিক পরীক্ষায় এটা একটা ডিফিকাল্ট একটা অঙ্ক, খুব মনোযোগ। যে বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম 20টির মধ্যে 15টির নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার 3/1 অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান যদি ছাত্র শতকরা 75 নম্বর যদি পায়, তবে প্রশ্নের সংখ্যা কত ছিল? এটা কঠিন অঙ্ক, আমি লিখছি কঠিন অঙ্ক, সবাই করা দরকার নেই। হ্যাঁ, নবম আর হচ্ছে 10ম গ্রেডের তারা করবেন, অথবা এসএসসিতে যারা জিপিএ 5 পাওয়ার জন্য টার্গেট নিতেছেন, এই ধরনের কোয়ালিটির স্টুডেন্ট থাকলে তারা শুধু করবেন, বাকি কেউ এটা করবেন না। হ্যাঁ, শুধু এসএসসির A+ প্রত্যাশী আর নবম 10ম গ্রেড যারা প্রত্যাশী তারা শুধু করবেন, বাকি তারা দেখেন, যদি বুঝতে পারেন ভালো, না বুঝতে পারলে টেনসড হওয়ার কিছু নেই। ওকে, এটা একটা অ্যাডভান্স লেভেলের একটা অঙ্ক, অ্যাডভান্স লেভেল। ওকে, আচ্ছা খেয়াল করেন তাহলে মোট কয়টা প্রশ্ন আছে? মোট প্রশ্ন হচ্ছে ক সংখ্যক। মোট প্রশ্ন কত? ক সংখ্যক। এর ভিতরে প্রথম 20টার মধ্যে সে 15টা সঠিক আনসার করছে। আচ্ছা ধরে নিলাম এখানে দেখেন তো সমস্ত প্রশ্নের মান সমান, তাহলে ধরি প্রতিটি প্রশ্নের মান, প্রতিটি প্রশ্নের মান 1। হ্যাঁ, 1। আচ্ছা, তাইলে মনে করেন যে 100 প্রশ্ন হইলে 100 মার্ক, 75 প্রশ্ন হইলে 75 মার্ক, এরকম। আচ্ছা, তাহলে এখন দেখেন সে সঠিক উত্তর করছে মোট কয়টা? প্রথমে 20টার মধ্যে 15টা করছে সঠিক উত্তর। হ্যাঁ, তাহলে অবশিষ্ট থাকে কয়টা? দেখে অবশিষ্ট প্রশ্ন কয়টি?
অবশিষ্ট প্রশ্ন দেখেন তো, ক থেকে 20টি চলে গেলে না, সে 20টির মধ্যে 15টি করছে, তাহলে অবশিষ্ট থাকে ক মাইনাস 20টি। বলছে কি ক সংখ্যক প্রশ্নের প্রথম 20টির মধ্যে 15টি নির্ভুল উত্তর করে বাকি যা প্রশ্ন রইল তার 3/1 আবার মানে নির্ভুল করে। তাহলে এটা নির্ভুল, এটা নির্ভুল করছে একটা, আর নির্ভুল করছে কোথায় দেখেন তো, আর নির্ভুল করছে হচ্ছে কি এই যে অবশিষ্ট প্রশ্নের 3/1, তার মানে এত এর এত, যেটাকে আমি লিখতে পারি এই যে এই এরটা তো গুণের মতো, তার মানে উপরে এটা উপরে বসবে, তার মানে আমি লিখতে পারি এত, তাই না? তার মানে সে টোটাল নির্ভুল প্রশ্ন উত্তর করছে এখানে 15টা, এখানে হচ্ছে 3/ক-20টা। হ্যাঁ, খেয়াল করেন, তাহলে টোটাল নির্ভুল প্রশ্ন উত্তর করছে হচ্ছে এতটি। তাহলে এতটির জন্য সে কত নম্বর পাবে? মোট প্রশ্নের 75 ভাগ। তার মানে মোট প্রশ্ন কয়টি? ক এর 75% পাবে না, ক এর 75%। তার মানে এই নির্ভুল, মনে করেন যে এখানে যতটি প্রশ্ন আছে তত নম্বর পাবে, তাহলে এখানে নম্বর সমান এইটা ইকুয়াল। এখন এখান থেকে আমরা ক এর মান বের করে ফেলবো, খেয়াল করেন। তাহলে ক এর মান বের করে ফেলি, তাহলে এটা এক কাজ করেন, এটার কত হচ্ছে, এই যদি আমি লসাগু নেই, এটার নিচে মনে মনে 1 আছে, এটার নিচে মনে মনে 1 দেন, তাহলে এর গুণ করলে হচ্ছে 45 প্লাস এই 3 ভাগ দিলে 1 হয়, তাহলে ক মাইনাস 20। আচ্ছা, এখন এটাকে ভাঙলে কি হয় দেখেন তো, এটা হয় এই পার্সেন্টের জন্য নিচে 100 দিছি। এখানে দেখেন 45 থেকে 20 চলে গেলে থাকে হচ্ছে 25, ক নিচে হচ্ছে 3। আর এখানে যদি কাটাকাটি করেন 25 দিয়ে কাটলে এটা 3 হয়, 25 দিয়ে কাটলে এটা 4 হয়, তার মানে উপরে 3 আর ক, তার মানে 3 ক নিচে 4। আচ্ছা, এখন আর গুণন করবো, আমরা এই পাশে চলে আসি, এই পাশটা আমরা মুছে ফেলি। হ্যাঁ, এই পাশটা মুছে ফেলি, খেয়াল করেন। তাহলে আর গুণন করলে এই 4 দিয়ে যদি এখানে গুণ করি, তাহলে 4 দিয়ে গুণ করলে খেয়াল করেন এইভাবে করব, তাহলে 4 25 100, তারপর হচ্ছে -4 ক গুণন, তারপর হচ্ছে এই যে 3 আর 3 ক যদি গুণ করি তাহলে 9 ক। আচ্ছা, এখন খেয়াল করেন পুরাটা যদি ঘুরাই দিই, পুরাটা ঘুরাই দিলে কি হয় খেয়াল করেন, এই যে মাইনাস পুরোটা ঘুরে দিলাম, তাই তো, এই যে এটা প্লাস, এটা প্লাস, হ্যাঁ এটা প্লাস, তাহলে এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে। ওকে, আচ্ছা, তাহলে এটা প্লাস, এটা পুরোটা ঘুরে দিলে এখন কি হচ্ছে, এটা 100। এখন এই 9টা ক থেকে 4টা ক চলে গেলে 5টা ক থাকে, আর এখানে 100 থাকে। এই 5 কয়ের সাথে গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ক লিখে ফেলছি, এটা 5 লিখতে হবে। ওকে, কাটাকাটি করলে 20 হয়, তার মানে ক এর ভ্যালু আসলো কত? 20। ক এর ভ্যালু কত আসলো? 20। হ্যাঁ, প্লাস দিয়েছি, মাহমুদ ভাই প্লাস দিয়েছি, হ্যাঁ রোমা প্লাস হবে, হ্যাঁ প্লাস দিয়েছি, থ্যাংক ইউ। উত্তর 20। বুঝতে পেরেছেন? অঙ্কটা একটু কঠিন হলেও কিন্তু বুঝতে পারলে কিন্তু সহজ, দেখেন জাস্ট প্রথম এই যে এতটুকু জায়গা যদি বুঝতে পারেন, এতটুকু জায়গা বুঝতে পারলে কিন্তু অঙ্ক শেষ, তাই না? এতটুকু জায়গা বুঝতে পারলে কিন্তু অঙ্ক শেষ। কারণ এই জায়গাটা, এই যে 15, প্রথমে 20টির মধ্যে 15টি নির্ভুল দিছে, তাহলে অবশিষ্ট থাকে ক মাইনাস 20, তারপরে নির্ভুল উত্তর দিচ্ছে এই যে ক মাইনাস 20-এর 3/1, তার মানে এতটা, তাহলে এটা হচ্ছে তার নির্ভুল। তাহলে এখানে একটা সংখ্যা আছে, তাহলে এখানে যতটা প্রশ্নে নির্ভুল উত্তর দিচ্ছে ততর জন্য সে 75% নাম্বার পাইছে, তাহলে ক এর 75% পাবে। ইজি আছে স্যার, বুঝতে পারছি। শারমিন আক্তার, থ্যাংক ইউ। হ্যাঁ, ধৈর্য ধরে দেখলে মানে বোঝা যাবে, আমি তাকেই বলছি।
তারপরেও কেন শুরুতে বলছি যে একেবারে দুর্বল যারা যদি না বোঝে অনেক সময় হতাশ হয়ে যায়, স্যার অঙ্কটা বুঝলাম না, না, এটা না বোঝাটাই স্বাভাবিক, অনেক দুর্বল যারা আছে তারা না বোঝাটাই স্বাভাবিক। ওকে, হ্যাঁ 25+ক লিখেছি, ওকে 25+ক লিখেছি। আচ্ছা, এটাতে আসেন, একটি ক্লাবের এন সংখ্যক ছাত্রের 50% বাংলা বিষয়ে পাশ করেছে। অন্য একটি ক্লাসের এন সংখ্যক এর মধ্যে 50% পাশ করেছে, অন্য একটি ক্লাসের 100 জন ছাত্রের 60% বাংলা বিষয়ে পাশ করেছে। দুই ক্লাসের মোট, খেয়াল করেন, মনে করেন যে আপনার যে মনে করেন একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, বলেই দিছে 100 জনের ভিতরে 60% মানে 60 জন। অন্য একটা ক্লাসে কয়জন আছে সেটা বলে নাই, বলছে এন সংখ্যক, এন সংখ্যক এর ভিতরে 50%, তার মানে এন এর অর্ধেক পাস করছে। 50% মানে এন এর অর্ধেক, তার মানে এন এর অর্ধেক আর এখানে 60, এর যে মোট পাস করছে। বলছে তা মোট শিক্ষার্থীর, এই দুই ক্লাস মিলিয়ে যা পাস করছে তা হচ্ছে দুই ক্লাসে মোট যত শিক্ষার্থী আছে তাদের আবার 55%। তাহলে দেখেন তো আমি লিখতে পারি কিনা। আচ্ছা, তাহলে এটা থেকে পাস করছে কয়জন, এন থেকে, এন ক্লাস থেকে, হ্যাঁ মনে করেন যে প্রথম ক্লাস থেকে পাস করছে এন এর 50%। এন এর 50% মানে কি, এটাকে যদি ভাঙি, এই শূন্য 1 2, ওকে, তার মানে উপরে আছে 1 মানে এন, আর নিচে আছে 2, তার মানে এতজন, ওকে, এতজন পাস করছে। এটা হচ্ছে প্রথম ক্লাস থেকে। দ্বিতীয় ক্লাস থেকে খেয়াল করেন, দ্বিতীয় ক্লাস থেকে কি হচ্ছে খেয়াল করেন, 100 জনের মধ্যে 60 জন, তাহলে 100 জন, 100 এর 60%, 100 এর 60% কত হয়, 60ই নাকি, এটা তো বুঝবেন, 60 জন। আচ্ছা, তাহলে মোট পাস করলো কত, মোট পাস করছে কত, খেয়াল করেন তো, এত যোগ 60, এটা হচ্ছে মোট পাস দুই ক্লাস মিলিয়ে। এখন বলছে দুই ক্লাসের মোট শিক্ষার্থীর 55% হচ্ছে বাংলাতে পাস করছে। তার মানে মোট শিক্ষার্থী কয়জন, খেয়াল করেন তো, মোট শিক্ষার্থী কয়জন হবে, এন প্লাস 100 কিনা মোট শিক্ষার্থী। তাহলে এটা হচ্ছে মোট পাস, এটা হচ্ছে পাস, আর এটা হচ্ছে মোট শিক্ষার্থী। তাহলে এই মোট শিক্ষার্থীর কত পার্সেন্ট পাস করছে বলছে, এত এর 55%। তার মানে এত, এই যে মোট শিক্ষার্থীর 55% পাস মানেই তো এই পাস, তার মানে এই দুটা সমান। বুঝতে পেরেছেন কিনা বলেন, বুঝতে পেরেছেন কিনা বলেন। উত্তর করে ফেলেছি, স্মার্ট ছেলে পেলে উত্তর করে ফেলেছি। আচ্ছা, তাইলে খেয়াল করেন, এখন এটা যা আছে রেখে দিলাম। এখন দেখেন, আমি এটাকে যদি ভাঙি, এটাকে ভাঙলে কি হয়, 55 নিচে 100, ওকে। আচ্ছা, এখন যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে দেখেন, এটাকে যদি কাটি, 5 দিয়ে কাটলে 11, 5 দিয়ে কাটলে এটা 20 হয়, তাই না? তার মানে এই লাইনটা এরকম হয়। আচ্ছা, এই এর আছে, এর মানে হচ্ছে এই যে 20/11, এটা এন এর সাথে গুণ হবে, 100 সাথে গুণ হবে, গুণ করলে, আচ্ছা এন এর সাথে গুণ করলে কি হয়, 11n/20 যোগ 100 সাথে গুণ করলে কি হয়, কেন 100 সাথে যদি গুণ করি, তাহলে দেখেন এই 20 দিয়ে যদি আমি 100 কাটি কত হয়, 5 হয়। 5 দিয়ে যদি আবার এই 20 দিয়ে যদি 100 কাটি তাহলে 5 হয়। 5 দিয়ে যদি এটারে কাটি তাহলে আবার 55 হয়। ব্যাপারটা বুঝছেন কিনা, এক লাইন শর্ট করছি এখানে। আচ্ছা, এখন আসেন আমি কি করতেছি, এন এর ভ্যালুটা এই পাশে নিয়ে আসবো, বাকিটা ওই পাশে নিয়ে যাচ্ছি। এন এর ভ্যালুটা এই পাশে নিয়ে আসতে, তাহলে ওই পাশে আছে n/2, আর এটা হচ্ছে 11n/20, আর আগে ছিল এইটা, এখন হচ্ছে 60 এই পাশ থেকে গেলে এটা প্লাস ছিল, এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, ওকে। আচ্ছা, এখন খেয়াল করেন, এই দুটা লসাগু 20, যদি 2 দিয়ে ভাগ দিয়ে 10 হয় তাহলে 10n, আর 20 দিয়ে 20 ভাগ দিলে হচ্ছে 1 হয়, তাহলে 11n, আর এখানে থাকে হচ্ছে -5। আচ্ছা, খেয়াল করেন এখানে 10টা n হচ্ছে প্লাসের, 11টা n হচ্ছে মাইনাসের, তার মানে উপরে থাকে হচ্ছে
একটা n আর নিচে 20। আচ্ছা এই মাইনাস চলে যায়, তাহলে n আর এই 20 5-এর সাথে আর গুণন করলে হচ্ছে 100। তার মানে n এর মান পেলাম কত? 100। তার মানে n ক্লাসের স্টুডেন্ট হচ্ছে 100 জন। n ক্লাসের স্টুডেন্ট কয়জন? 100 জন। আর এই ক্লাসের স্টুডেন্ট কয়জন? 100 জন। তাহলে মোট শিক্ষার্থী কয়জন? মোট শিক্ষার্থী কয়জন? 200 জন। বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? মোট শিক্ষার্থী কয়জন বুঝতে পেরেছেন? মোট শিক্ষার্থী তাহলে 200 জন। ওকে, আচ্ছা এটাতে আসেন। একটি স্কুলের 40% ছাত্র ছাত্রের 30% এবং ছাত্রীর 20% বিতর্ক ক্লাবে যোগ দিলে মোট ছাত্রছাত্রীর কত শতাংশ বিতর্ক ক্লাবে যোগ দিয়েছে? আচ্ছা খেয়াল করেন, ধরি মোট শিক্ষার্থী ধরেন, ছাত্রছাত্রী ধরলে তো হবে না, মোট শিক্ষার্থী 100 জন ধরেন। তার মধ্যে স্কুলের 40% ছাত্র, তাহলে ছাত্র কয়জন আছে? 40%। তার মানে 40% মানে হচ্ছে 40 জন, যেহেতু 100 ধরছি মোট, তাই না? 100 এর 40%। তাহলে ছাত্রী কয়জন? 60%, তাই না? যেহেতু 40% হচ্ছে 100 জনের ভিতরে 40% যদি হয় ছাত্র, তাহলে ছাত্রী আছে 60%, তার মানে ছাত্রীর 60 জন। ওকে, 60 জন। এখন আসেন, বলছে কি ছাত্রের 30% এবং ছাত্রীর 20% বিতর্ক ক্লাবে অংশগ্রহণ করেছে। তার মানে এটা কি ছাত্রের 30%, তার মানে এর 30%। আচ্ছা এখন বলেন তো 40-এর 30% কত? 40 এর 10% হচ্ছে 4, তাহলে 30% হচ্ছে 12। আচ্ছা এখন আসেন, বলছে ছাত্রীর 20%, এত এর 20%, তাহলে 10% হচ্ছে 6, 20% হচ্ছে 12, তাহলে মোট কত? 24 জন বিতর্কতে অংশগ্রহণ নিয়েছে। আচ্ছা 24 জন, শতকরা কয়জন? এখন এই জন্যই দেখেন এটা 100 ধরছি। শতকরা কয়জন? 100 জনের ভিতরে 24 জন বিতর্ক ক্লাবে অংশগ্রহণ নিয়েছে। তার মানে শতকরা কতজন হবে? 24 জন। বুঝতে পেরেছেন? শতকরা 24 জন। ডি দিয়েছে কেন? ডি 26 ডি কেন? 26 ডি না, 26 হবে বিতর্ক ক্লাবে যোগ দিয়েছে, বি হবে, এটা বি। 24%। 24%। বুঝতে পেরেছেন? 24%। ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করে জানান। যারা লাইক করছেন দ্রুত একটু কমেন্ট করে জানান। 24। ওকে, সেম টাইপের অঙ্ক এখানে কিছু দিয়েছি। তারপরে আসেন ভোটারের শতকরা, এইটাতে আসেন, গুরুত্বপূর্ণ একটা টপিক, যে ভোটারের শতকরা। একটি ক্লাবের নির্বাচনে মোট সদস্যই ভোট দিল, সব সদস্যই ভোট দিল। সুমন 25%, ফারুক 35%, বাবু অবশিষ্ট 200 ভোট পেল। আচ্ছা একটি ক্লাবে যতজন ভোটার আছে সবাই ভোট দিয়েছে বলছে, এর মধ্যে মোট ভোটারের একজন পাইছে 25%, একজন 35%, আর বাবু কয় পার্সেন্ট পাইছে সেটা বলে নাই, বাবুর ভোট বলে দিয়েছে 200। তার মানে এই দুইটা যোগ করলে কত পার্সেন্ট হয় দেখেন, এই দুটো যোগ করলে হচ্ছে 60%, তাই না? এই দুটো যোগ করলে 60%। তার মানে এই দুজনে পাইছে 60%, তাহলে বাকি 40% পাইছে কে? এই 40% পাইছে হচ্ছে কিন্তু বাবু, তাই না? আর এই 40% সমান 200। আমাকে বের করতে হবে কার ভোট? সুমন পাইছে কত? 25%। তার মানে এই 40% সমান হচ্ছে 200, 1% সমান কত? 25% সমান কত? বের করলেই শেষ। বুঝতে পেরেছেন লজিকটা? বুঝছেন কিনা? জয়েন এখন, তাসফিয়া এত লেট কেন?
রাসেল খান আবার একটু বুঝান। এই যে খেয়াল করেন, এই যে রাজিয়া অলরেডি উত্তর দিয়ে ফেলেছে। এটা মানে ক্লাবের সবাই ভোট দিচ্ছে, একজন পাইছে 25%, একজনে 35%, তো দুজনে মিলে কয় পার্সেন্ট পাইছে? 60%। বাকি যে 40% থাকে সেটাই তো পাইছে বাবু, আর এই 40% সমান হচ্ছে 200। তাহলে আমরা লিখতে পারি যে 40% সমান হচ্ছে 40% সমান হচ্ছে কত? 200। তাহলে 1% সমান হবে কমবে, তারপরে বের করতে হবে সুমনের কত। সুমন মানে 25%, 25% সমান কত? এখন বাড়বে। আচ্ছা, তাহলে এই দেখেন, যদি এই 40 দিয়ে যদি 200 রে কাটেন, তাহলে 5, এই 5 দিয়ে 25-এ গুণ দিলে 125। বুঝতে পেরেছেন? ক্লিয়ার এটা? 125, 125। ওকে, 125। এটাতে আসেন। একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারের 60% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছে। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 7,500 ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল? প্রশ্নটা পড়েন, একবার পড়েন, তারপর আমি অ্যানালাইসিস করছি। সবাই একবার পড়েন। ক্লিয়ার স্যার? ওকে, সবাই একবার পড়েন প্রশ্নটা, পরে বলেন যে পড়া হয়েছে কিনা। একবার পড়েন, পরে বলেন যে প্রশ্নটা পড়া হয়েছে কিনা। একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারের 60% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে সে ভোট পাইছে 7,500 বেশি। কতজন উপস্থিত ছিল? খেয়াল করেন তো, সে 60% ভোট পাইছে, যে জয়লাভ করছে, তাই না? আচ্ছা, তাহলে যে হারছে, জয়ী প্রার্থী, জয়ী প্রার্থী কত পাইছে? 60%। হ্যাঁ, তাহলে পরাজিত প্রার্থী, পরাজিত প্রার্থী কত পাইছে? তাহলে বাকি ভোট পাইছে, তাহলে 40%। এটা এতটুকু লেখা যায় কিনা বলেন তো? এতটুকু লেখা যায় কিনা বলেন তো? এটা লেখা যায় যে যে 60% পেয়ে জয়লাভ করছে, তাহলে যে পরাজিত হয়েছে একমাত্র প্রতিদ্বন্দ্বী বলছে, একমাত্র প্রতিদ্বন্দ্বী, তাহলে বাকি সব ভোট সে পাইছে। একমাত্র প্রতিদ্বন্দ্বী বলছে, তার মানে সে 60% পাইছে জয়ী প্রার্থী, তাহলে পরাজিত প্রার্থী বাকি 40% পাইছে। এটা ক্লিয়ার কিনা? আচ্ছা, তার মানে পার্সেন্টেজের হিসেবে সে কত বেশি পাইছে দেখেন তো? 20% বেশি পাইছে পার্সেন্টেজ হিসেবে। আর তাহলে 20%ই তো হচ্ছে 7,500। তাহলে মোট হবে 100% বের করতে হবে। তাহলে 20% সমান হচ্ছে এত, 1% সমান কত হবে? কমবে। 1% সমান কি হবে? কমবে। তাহলে এখন আমাকে বের করতে হবে 100%। খেয়াল করেন, এখন আমি যদি এটাকে এটা দিয়ে কাটি, দিলে 5, এই 5 দিয়ে গুণ দেন। 5 দিয়ে গুণ দিলে দেখেন এই 2 শূন্য প্রথমে বসিয়ে দিই, তারপরে 5 দিয়ে যদি গুণ দেন, 5 5 25, 5 হাতের 2, 5 দিয়ে 7 গুণ দিলে 5 7 35, 2 37, 35 2 37, তার মানে 37,500, 37,500। বুঝতে পেরেছেন? 37,500। তানবীর হোসেন অমি, বুঝিনি স্যার। কেন বুঝেননি খেয়াল করেন। কেন্দ্রে একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারের 60% পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছে, তাহলে 60% পাইছে জয়ী প্রার্থী। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী অপেক্ষায়
7,500 ভোট বেশি পাইছে, তাহলে যে পরাজিত হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কত পাইছে? বাকি 40% ভোট পাইছে। আচ্ছা, তার মানে তাদের পার্সেন্টেজে, ভোটার পার্সেন্টেজে সে কত বেশি পাইছে? 20% বেশি পাইছে। আর সংখ্যায় 7,500 বেশি পাইছে। তার মানে এই 20% সমানই তো 7,500। তাহলে 1% সমান কত হবে? 100% সমান কত হবে? সেটা বের করলাম। বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা? তানবীর ভাই ক্লিয়ার কিনা জানাবেন। এটা আপনি অন্যভাবে চিন্তা করতে পারেন একজন এই অঙ্কটা, যে এই জায়গাটা যদি অনেকে ম্যাথ এভাবে না বুঝেন, দেখেন এইভাবে চিন্তা করতে পারেন। এইভাবে চিন্তা করতে পারেন। খেয়াল করুন কীভাবে চিন্তা করবেন। 20% বেশি না? হ্যাঁ, যখন 20টি ভোট বেশি পায়, হ্যাঁ, সে 20% মানে কি? সে তার থেকে 20টি ভোট বেশি পেয়েছে। যখন 20টি ভোট বেশি পায় তখন মোট ভোটার সংখ্যা কত? 100। হ্যাঁ, 20টি ভোট বেশি পায় তাহলে মোট ভোটার সংখ্যা 100। একটি ভোট বেশি পাইলে মোট ভোটার সংখ্যা কত? যখন এই 7,500 ভোট বেশি পাবে তখন ভোটার সংখ্যা কত হবে? ঠিক আছে, একই আসবে। দেখেন 5, এই 5 দিয়ে গুণ দিলে একই আসবে। ওকে, একই জিনিস আসবে। বুঝতে পেরেছেন? শিলাক তার কমেন্ট পড়ি তো, কমেন্ট পড়তেছি। শিলাক তার, হ্যাঁ উত্তর হয়েছে তো, আপনার উত্তর হয়েছে 37,500। হ্যাঁ, অল ক্লিয়ার। এটা কি অন্য কোনো নিয়মে করা যায়? এইটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম, সবচেয়ে সহজ নিয়মই এইটা। তানবীর ভাই বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এইটা একটু একটু কঠিন, একটু কঠিন। যারা বুঝবেন না, দুর্বল, হতাশ হবেন না, একটু কঠিন। নবম দশম গ্রেড। হ্যাঁ, ওকে, আচ্ছা খেয়াল করেন। বলছে কি একটি নির্বাচনে এ প্রার্থী ভোটারদের 30% ভোট পায়, যেখানে বি প্রার্থী অবশিষ্ট ভোটারদের 60% ভোট পায়, বাকি ভোটার ভোট দেয়নি। যারা এ প্রার্থীকে ভোট দিয়েছে এবং যারা ভোট দেয়নি এমন ভোটার সংখ্যার পার্থক্য 1200। এই নির্বাচনে কতজন ভোটার ছিল? খেয়াল করেন, একটু ডিফিকাল্ট। হ্যাঁ, তাহলে আমরা শুরুতে ধরে নেই মোট ভোটার, একটা ধরে নিচ্ছি। হ্যাঁ, দড়ি মোট ভোটার 100 জন। তাহলে এ প্রার্থী পেয়েছে 100-এর 30%। তাহলে এ প্রার্থী পায়, আচ্ছা 100 ধরাতে কি হয়েছে? পার্সেন্টেজটা আমার আর বের করতে কষ্ট হচ্ছে না। তাহলে এ পায় 100-এর 30% মানে 30 ভোট। হ্যাঁ, 30 ভোট, তাই না? আচ্ছা, বি 30% ভোট পায়, যেখানে বি প্রার্থী অবশিষ্ট ভোটারের 60%। তাহলে অবশিষ্ট থাকে কত এখন বলেন তো? অবশিষ্ট থাকে কত? 30টা পেয়ে গেছে, তাহলে অবশিষ্ট থাকে 70। হ্যাঁ, তাহলে বি পাবে কত? 70-এর 60%। আচ্ছা, 70-এর 60% কত? আমরা এখন কি করব? দেখেন, এই 10% বের করতে হলে 1 গড় বামে দশমিক দিতে হয়। তাহলে 10% মানে 7, তাহলে 60% মানে 6 গুণ নিতে হবে। তাহলে 6 7 42 ভোট। ওকে, 42 ভোট পেয়েছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, বি প্রার্থী অবশিষ্ট ভোটারদের 60% ভোট পায়, বাকি ভোটার ভোট দেয়নি। তাহলে ভোট দেয়নি কত? 70 থেকে 42 জন দিছে, বাকি ভোট দেয়নি। 70 মাইনাস 42 মানে 28 জন। 28 জন, তাই না? 28 জন দেয়নি। আচ্ছা, এখন খেয়াল করেন কি বলছে। এখন টুইস্টটা কোথায় খেয়াল করেন, যারা এ প্রার্থীকে ভোট দিয়েছে এবং যারা ভোট দেয়নি তাদের সংখ্যার পার্থক্য 1200। তার মানে এই যে সংখ্যা পার্থক্য 1200 দিচ্ছে, এরকম একটা টার্ম আমাকে তৈরি করতে হবে। এখানে দেখেন তো, এ কে ভোট দিয়েছে কতজন? এ কে ভোট দিয়েছে কয়জন? এ কে ভোট দিয়েছে হচ্ছে 30 জন, আর ভোট দেয়নি হচ্ছে কয়জন? 28 জন।
তাহলে এদের মধ্যে পার্থক্যটা কত? এদের মধ্যে পার্থক্যটা কত? 2 জন। যখন এই যে দেখেন এইটার মতো করে একটা পার্থক্য আমরা এখান থেকে বের করতে হয়েছে, তাইলে আমি এই 1200 সাথে তুলনা করতে পারবো। খেয়াল করেন, যখন এ প্রার্থীকে ভোট দেওয়ার সংখ্যা আর মোট ভোট না দেওয়ার সংখ্যার পার্থক্য 2, তখন মোট ভোটার কত? 100। তাহলে পার্থক্য যখন 2 লিখবেন, পার্থক্য 2 হলে মোট ভোটার 100 জন। সুতরাং পার্থক্য 1 হলে মোট ভোটার কি হবে? কমবে। যখন পার্থক্য, সুতরাং পার্থক্য যখন 1200, তখন মোট ভোটার বাড়বে। হ্যাঁ, এটা দেখেন, এই যদি আমি এই যদি 1200 কাটি দেবেন 600, এই 600 সাথে যদি 100 গুণ করি, 2 শূন্য 4 শূন্য, তার মানে কোথায় আছে 4 শূন্য? এই যে এটা উত্তর। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? 60,000। শিলা আক্তার, শারমিন আক্তার, তারপর হচ্ছে তাসফিয়া, ইসরাত। বড় বড় প্রশ্ন দেখে ভয় পাওয়ার কিছু নেই। প্রশ্ন পড়ে মাথার একটা লজিক চিন্তা করবা যে যুক্তিটা দিয়ে কীভাবে আগানো যায়। বড় দেখে ভয় পাবা না। হ্যাঁ, বড় দেখে ভয় পাবা না। শারমিন আক্তার বলছে আগের অঙ্কে 2 নম্বর মেথডটা ইজি। 1 নাম্বারও ইজি, 2 নাম্বার হচ্ছে কি একটু চিন্তা করা যায় আর কি সহজে। রুকনুজ্জামান 60,000। ওকে, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা সবাই দ্রুত জানান। ক্লিয়ার হলে সবাই একটু ক্লিয়ার লিখে দিন। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এই টাইপের কিছু অঙ্ক রেখেছি। এখন আসেন এখানে। হ্যাঁ, যে মাসিক আয় ব্যয় সংক্রান্ত আরিফের বেতন 60 টাকা বাড়লে তার বেতন বাবুর বেতনের 50% হবে। যদি বাবুর বেতন 2000 টাকা হয়, 2000 টাকা হয়, তাহলে আরিফের বর্তমান বেতন কত? নাকি বর্তমান বেতন কত? দেখেন কত সহজ। হ্যাঁ, কত সহজ। জাস্ট একটু চিন্তা করলে উত্তর দ্রুত। এটা আপনাদের জন্য দিয়েছি। কয়েক সেকেন্ডের ভিতরে উত্তর করুন। কয়েক সেকেন্ডের ভিতরে উত্তর করুন। এটা আপনাদের জন্য দিয়েছি, কয়েক সেকেন্ডের ভিতরে উত্তর করুন প্রিয় শিক্ষার্থী। খেয়াল করেন, আরিফের বেতন বলছে কি, আরিফের বেতন 60 টাকা বাড়লে তার বেতন বাবুর বেতনের 50% হবে। তাহলে বাবুর বেতন 2000 হলে 2000-এর 50% কত? 1000, তাই না? 50% 1000। তাইলে তার বেতন, আরিফের বেতন 1000 হবে। কখন হবে? 60 টাকা বাড়লে। তাইলে 60 টাকা বাড়লে, এখানে দেখেন তো অপশনটা আমাদের কোনটার সাথে 60 টাকা বাড়লে 1000 হয়? এই যে এর সাথে যদি 60 টাকা যোগ করেন তাইলে তো 1000 হয়। শেষ না? এটা তো মানে একেবারে সিম্পল একটা অঙ্ক, সিম্পল একটা অঙ্ক। এই মোহাম্মদ তারেক ভাই 840 কীভাবে দিলেন? 840 দিলে কি হয়? 840-এর সাথে যদি 60 যোগ করেন তাহলে 900 হয়। 900 কি এই এই যে বাবুর বেতনের 50%, বাবুর বেতনের 50% হচ্ছে 1000। তারেক ভাই বুঝতে পেরেছেন? আশিক ভাই আনসার নাই কেন? আনসার থাকবে না কেন এটাতে? আনসার নাই কেন? দুজন ভুল করেছেন সিম্পল অঙ্কে। খেয়াল করেন, মনোযোগ দেন, দুজনে মনোযোগ দেন।
আলোর দেশে আর কি, খুশির ঠেলায় ভুল লিখে ফেলছে, খুশির ঠেলায়, ঠিক আছে হ্যাঁ। অনেক সময় ওভার কনফিডেন্ট হইলে ভুল হয়ে যায়। মোহাম্মদ তারেক, টাইপিংয়ে ভুল হয়েছে স্যার। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। আমি তো অবাক যে এই সিম্পল অঙ্ক তো আমার শিক্ষার্থী ভুল করার কথা না। ওকে, আচ্ছা, তাহলে এটা পারবেন। এরপরের অঙ্কতে আসেন। বেতন 30% বৃদ্ধি পাওয়ায় একজন লোক 11,050 টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল? খেয়াল করেন তো, বৃদ্ধি পাওয়ার পর এত পায়। হ্যাঁ, তার মানে পূর্বে যদি খেয়াল করেন তো 30% বৃদ্ধি মানে কি, এটা দুইভাবে করব আমি। 30% বৃদ্ধি, বৃদ্ধি মানে পূর্ব বেতন, পূর্ব বেতন বৃদ্ধি মানে বৃদ্ধি মানে পূর্ব বেতন 100 হলে বর্তমান বেতন 100 যোগ 30 কিনা, 130 টাকা কিনা, এটা বুঝছেন কিনা? এটা বুঝছেন যে 30% বৃদ্ধি মানে কি, পূর্ব বেতন 100 হলে বর্তমান বেতন এত। আচ্ছা, এখন আমি কি বের করব, বর্তমান বেতন না পূর্ব বেতন? বলছে পূর্বে বেতন কত ছিল, তাহলে ঐকিক নিয়মে যেটা বের করি সেটা শেষে হয়। তাহলে আমরা লিখব যে বর্তমান বেতন, বর্তমান 130 হলে, শর্ট লিখতেছি হ্যাঁ, 30 হলে পূর্ব 100 টাকা, পূর্ব বেতন 100 টাকা। তাহলে সুতরাং বর্তমান বেতন 1 টাকা হলে পূর্ব বেতন কমবে না বাড়বে? 130 টাকা হইলে 100, 1 টাকা হইলে কমবে, কমলে ভাগ। তারপর বর্তমান বেতন কত দেওয়া আছে? 11,050। বর্তমান বেতন 11,050 হলে পূর্ব বেতন কী হবে? 1 টাকা যখন এসে কমছে এখন বাড়বে, বাড়বে। আচ্ছা, এখন দেখেন এই শূন্য কাটি, এই শূন্য কাটি। এখন যদি আপনি এইটাকে যদি কাটেন, এটাকে যদি কাটেন, এটা এটা উত্তর আসে 850, সাথে একটা শূন্য আছে, তাইলে হবে এটা হবে। হ্যাঁ, বাঘটা দিতে পারেন না হয়। এই যে আপনি যদি 13 দিয়া 110কে দেন, 8 × 104, প্রথমে যায় হচ্ছে কত? আমি বাঘটা দিচ্ছি এখানে, খেয়াল করেন, আমি এখানে দিচ্ছি এটাকে, তাই না? 13 দিলে হচ্ছে 8 × 104, তাহলে থাকে হচ্ছে 6, তারপরে এখানে 5, তাহলে এখানে কত হবে? তাহলে এই যে এখানে একটা শূন্য আছে, তাইলে এখানে হচ্ছে দেখেন এই 5 বার যায়, আর একটা 5 বার গেলে 65 মিলে যায়, এই শূন্যটা এখানে হবে। তার মানে 850, এখানে একটা শূন্য আছে, তাহলে 8,500। বুঝতে পেরেছেন? 8,500। সবাই হয়েছে, যারা উত্তর দিয়েছে সবার হয়েছে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সহজ না? এটা আরেকটা ভাবে করা যায়, এত লেখা লাগে না, খেয়াল করেন আপনি আরেকটা ভাবে কিভাবে লেখা যায়। আচ্ছা, তার মানে 30% বেতন বৃদ্ধি পাওয়াতে এত হয়েছে, তার মানে এইটা মানে কি 130% সমান মানে কি এটা, তাহলে 1% সমান মানে হচ্ছে এটা। আমাকে পূর্ব বেতন মানে 100%, 100% মানে কি এটা। এখন দেখেন এই শূন্য কাটেন, কাটলে একই জিনিস আসতেছে, এই যে এখানে একটা চলে যাবে, একই জিনিস আসতেছে, তাই না? একই জিনিস আসতেছে। বুঝতে পেরেছেন?
বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন কিনা দ্রুত কমেন্ট করে জানান। আচ্ছা, এই অঙ্কটাতে আসেন। এই অঙ্কটা মূলত অঙ্কটা এসেছে এইটা চাকরির পরীক্ষায়, যে ছোটনের বেতন গত মাসে 9% বৃদ্ধি পাওয়ার পর সে দেখলো যদি তার বেতন 9% না বেড়ে 11% বৃদ্ধি পেত তাহলে তার মাসিক বেতন 7,150 টাকা হতো। ছোটনের বর্তমান মাসিক বেতন কত? এইটা পরীক্ষা আসছিল অডিটর পরীক্ষায়। আপনারা জানেন যে অডিটরে একটু কঠিন অঙ্ক আসে, কিন্তু এখানে তারা ডাটা ইউজ করছে কঠিন। এই ডাটাটা কঠিন ডাটা একটা, এটাতে বুঝাইতে গেলে অনেক দুর্বল স্টুডেন্ট বুঝবে না, তাই এইটার মতো একেবারে সিমিলার করে একটা ডাটা আমরা লিখেছি ছোটন দিয়েই। এটা বুঝলে আপনি এটা বুঝতে পারবেন। হ্যাঁ, এটা বুঝলে এটাই বুঝতে পারবেন। ঠিক আছে, খেয়াল করেন, ছোটনের বেতন গত মাসে 9% বৃদ্ধি পাওয়ার পর সে দেখলো যদি তার বেতন 9% না বেড়ে 11% বাড়তো তাহলে বেতন হইতো এত। তাহলে তার গত মাসে শুরুতে ধরি, তার শুরুতে তো বেতন ছিল কত? এটা 100%, শুরুতে ছিল 100%, তাই না? 9% না বেড়ে যদি 11% বাড়তো তাহলে বাড়ছে কিন্তু 9%। 9% বাড়ার পরে তার বর্তমান বেতন, মানে তার বর্তমান বেতন কত? আগে ছিল হচ্ছে পূর্ব বেতন ছিল এটা, পূর্ব বেতন এত, পূর্ব, বর্তমান কত? 109%, তাই না? মোট বেতন 109%। কিন্তু বলছে কি 9% না বেড়ে যদি 11% বাড়তো, হ্যাঁ, তাহলে তার বেতন হইতো এত টাকা। তাহলে এইটা 111% সমান এত, 1% সমান কত, আর 109% সমান কত বের করতে পারলে শেষ, কারণ 109% হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমি লিখতে পারি যে 111% সমান এত। তাহলে 1% সমান কত হবে? কমবে। তাইলে আমার 109% এখন বাড়বে, 109% বাড়বে। আচ্ছা, এখন কাটাকাটি করলে দেখেন কাটাকাটিটা সহজ হবে। আমি যদি এই যে 111কে দিয়ে যদি আমি 555কে কাটি, 5 বার যায়, তাহলে এই শূন্য এখানে বসে গেল। অ্যান্ড 50 আর যদি 109 গুণ করি, তাহলে খেয়াল করেন এই শূন্য আগে দিয়ে দিলাম, 5 দিয়ে যদি 109কে গুণ দেন তাহলে 5টা 100 মানে 500, আর 5টা 9 মানে 45, 545, 545। বুঝতে পেরেছেন? এটা বুঝছেন কিনা? হ্যাঁ, 545 শূন্য। ওকে, এখন আসেন, এখন আসেন, তাহলে এই অঙ্কটা কী হবে? এই অঙ্কটা কী হবে? সেমভাবে তাহলে আমরা 111% সমান হচ্ছে এই যে এইটা, তাহলে 1% সমান কত হবে? এত। তাহলে 109% বের করতে হবে আমার, তাই না? 109% কত? ক্যালকুলেশন করলে যত আসে ততই উত্তর, নাকি? ক্যালকুলেশন করলে যত আসে উত্তর ততই। পরেরটা কি 65,000 হয়? ক্যালকুলেশন করেন, যত আসে। অঙ্ক শেষ, ক্যালকুলেশন আসছে। তবে এরকম অদ্ভুত মানে সংখ্যা চাকরি পরীক্ষায় খুব বেশি একটা দেয় না, খুব বেশি একটা দেয় না। এটা হচ্ছে 70,800, এটা হয় ক্যালকুলেশন করলে 70,850 হয়, ক্যালকুলেশন করলে 70,850 হয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ইসরাতের হয়েছে 70,850। ইসরাত বলছে স্যার কখন কোন মেথড ইউজ করব ওটাই বুঝি না। এটা চিন্তা করতে করতে আস্তে আস্তে ব্রেন মানে গ্রো করবে। হ্যাঁ, আস্তে আস্তে গ্রো করবে, টেনশনের কিছু নেই। ওকে,
বুঝতে পেরেছেন? $70,800 প্রিয় শিক্ষার্থীরা, আমরা শতকরার মোট 3টি ক্লাসের মাধ্যমে আমরা শতকরা আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি। এর মাধ্যমে চাকরির পরীক্ষায় আসে এবং যত টাইপ আছে সব টাইপে আমাদের টাচ করা হয়েছে, প্লাস আমাদের একাডেমিক লাইফে ক্লাস 6, 7, 8, 9 বইয়ে যত ধরনের শতকরার অঙ্ক আছে তাও টাচ করা হয়েছে একই সাথে। ঠিক আছে, একই সাথে সব টাচ করা হয়েছে। কাটাকাটিটা আপনি এই যে 111 দিয়ে এটাকে ভাগ দিবেন, এটা কাটাকাটি, এটা আলাদা ভাগ দিতে হবে, কারণ 111 নামও তো আমরা কেউ জানি না, তাই না? আচ্ছা, একজন ভালো কমেন্ট করেছেন, হ্যাঁ মাহবুবা হোসেন মৌ, দিনের কোন সময় ম্যাথ করা উচিত? দিনের যেই টাইমে আপনি খুব রিল্যাক্সে থাকেন, কারণ ম্যাথ করতে গেলে খুব রিল্যাক্স থাকতে হয়, খুব বেশি চাপে থাকলে হয় না। এখন এক একজন ব্যক্তি এক এক টাইমে রিল্যাক্স থাকে। যেমন আমাদের যারা বিবাহিত ইয়ারা আছেন, আপুরা আছেন, বাচ্চা কাচ্চা থাকে, দেখা গেছে দিনে এবং সন্ধ্যায় খুবই ব্যস্ত থাকে, পারে না। ওই দিনে আপু একটা নক দিয়েছে যে স্যার আমি তো রাতের 9টার মধ্যে বাচ্চা কাচ্চা ঘুম পাড়ে তারপর অঙ্ক করতে বসি। আপনি যখন রিল্যাক্স থাকেন, ব্রেনটা যখন খুব বেশি রিল্যাক্স থাকে তখন অঙ্ক করবেন, ঠিক আছে? কারণ চাপ নিয়ে অঙ্ক করা যায় না। স্যার লিখিত কেমন হবে? লিখিত, এটাই তো লিখিত। লিখিত আপনি লিখবেন, হ্যাঁ, যে 11% সমান এটা দিলেই হবে লিখিত, কোনো সমস্যা নাই। এই জায়গাগুলো লিখবেন এখানে, যে পূর্ব বেতন 100%, বর্তমান বেতন এত, ঠিক আছে? এটা লিখতে পারেন। তারপর হচ্ছে এখন বলেন, যারা এখনও প্রায় 60+ লাইভে রয়েছেন, আপনাদের এই যে 17টা ক্লাস করলেন, সবগুলো ক্লাস করা হয়েছে কিনা? সবগুলো ক্লাস কার কার করা হয়েছে সবাই কমেন্ট করেন। সবগুলো ক্লাস কার কার করা হয়েছে সবাই কমেন্ট করেন। 17টা ক্লাস করা হয়েছে কার কার সবাই কমেন্ট করেন দ্রুত। স্যার আজকের চ্যাপ্টার কি শেষ? হ্যাঁ, শতকরার 3টি ক্লাসের মাধ্যমে শতকরা শেষ। কাল এরপরে হচ্ছে আমাদের রুটিনে রয়েছে হচ্ছে লাভ ক্ষতি। লাভ ক্ষতির এরকম 2 থেকে 3টি ক্লাস হবে। লাভ ক্ষতিরও 2টি ক্লাসে নেওয়ার চেষ্টা করবো, না হয় একটা ক্লাস বেশি হবে, 3টি হবে। ওকে, জি স্যার করছি। শারমিন আক্তার, বাকিরা দ্রুত কমেন্ট করেন। মরিয়ম আক্তার মঞ্জু বলছে 2টি ক্লাস করিনি, যেই 2টি ক্লাস করেননি দ্রুত করে ফেলবেন। ইসরাত, আমার 5 থেকে 7টা ক্লাস আছে, হ্যাঁ যেগুলো আছে 6 থেকে 7টি ক্লাস বাকি আছে, করে ফেলবেন দ্রুত। আমার করা হয়নি ভাই, আমি নতুন। সাইফুল ভাই, আপনি এই বাকি আজকের ক্লাসটা করছেন, বাকি 16টা ক্লাস 10-12 দিনের ভিতরে করে ফেলবেন। প্রতিদিন একটা করে করবেন, প্রতিদিন একটা করে। আপনার যত আপনি লোড নিতে পারবেন তত তাড়াতাড়ি শেষ হবে। আপনি যদি কোন যে 17টা ক্লাস আমি মানে একদিন পরে পরে করবো, তাহলে তো আপনার সময় লাগবে 34 দিন। জান্নাতুল ফেরদৌসি শিলা বলছে, স্যার আমাদের প্র্যাকটিস কিভাবে করা দরকার? আচ্ছা, প্র্যাকটিস করার জন্য আমি বলি, আমি লেকচার শিট দিচ্ছি, এর উপর ডিপেন্ড করবেন না, কারণ লেকচার শিটে খুব বেশি অঙ্ক নেই। আপনি যেটা করবেন, আমার ক্লাস দেখা শেষে মনে করেন যদি লাভ ক্ষতির ক্লাস 3টা ক্লাস শেষ হইলো, এখন বাজারের যে কোনো একটা বই নেন, যে কোনো বই। আবার জিজ্ঞেস করবেন না যে নাম বলেন স্যার, যে কোনো বলতে তো যে কোনো বই। এটা হচ্ছে আমি সাজেস্ট করতে পারি আপনাকে ওরাকল ম্যাথ, সবচেয়ে বেশি অঙ্ক আছে ওরাকলে। ওরাকল বইটা ফলো করতে পারেন, ওরাকল বিসিএস প্রিলিম বইটা, ঠিক আছে ওইটা। কারণ কোনো কোচিংয়েই পিডিএফের উপরে ডিপেন্ড করবেন, কারণ পিডিএফ থেকে যা আসবে পরীক্ষা কোনো নিশ্চয়তা নাই। বইয়ে হিউজ পরিমাণ প্রশ্ন আছে, ওগুলো সলভ করবেন। আমার হয়নি, যাদের হয়নি করে ফেলবেন। তারপরে আমি সব ক্লাস করেছি। সাবিয়া, থ্যাংক ইউ। আলোর দিশারি, আমার তারপর হচ্ছে 1 থেকে 6 ক্লাস করা হয়নি, রাসেল করে ফেলবেন। তানজিলা, 6 থেকে 7টি ক্লাস আছে, করে ফেলবেন। রুবেল মিয়া, কিছু বাকি আছে স্যার, করে ফেলবেন। হ্যাঁ, যাদের বাকি আছে দ্রুত করে ফেলবেন, দ্রুত। ওকে,
মাহবুবা আক্তার, আমি কিছুদিন আগে ভর্তি হয়েছি, 15 থেকে 17 ক্লাস করেছি, 1 থেকে 14 রেকর্ড দেখছি এবং নোট করছি, তাই দেরি হচ্ছে। হ্যাঁ, সমস্যা নাই, সমস্যা নাই। আপনি আপনার মতো রিল্যাক্সে করেন, কোনো চাপ নাই। রাব্বিয়া ইসলাম স্মৃতি, স্যার বর্তমান রুটিন আমি নতুন। হ্যাঁ, বর্তমান রুটিন রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30টায় ক্লাস, আর পরীক্ষা হচ্ছে শনিবার। কোনো বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের পেজে মেসেজ দিবেন, আমাদের মডারেটর আছে, আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস থেকে এখানে বিদায় দিচ্ছি। পরবর্তী ক্লাস আজকে রবিবার, মঙ্গলবার রাত 9:30 হবে ইনশাল্লাহ। ক্লাস রুটিন অনুযায়ী হবে রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30টায়। কোনো কারণে ক্লাস যদি না হয় আমি নোটিশ দিয়ে সেটা জানিয়ে দিব। আপনারা মানসিকভাবে এই 3 দিন প্রস্তুতি রাখবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।